আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো রাসায়নিক বিক্রিয়া সহজ করার লক্ষ্যে গত ক্লাসে অর্থাৎ আজকে দ্বিতীয় ক্লাস রাসায়নিক বিক্রিয়া সহজ করার যে ক্লাসগুলো পার্ট 2, গত ক্লাসে আমরা 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর যোজনী মুখস্থ না করে কিভাবে শর্টকাটে মুখস্থ করা যায় এটা বোঝার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যৌগমূলক এবং যৌগমূলকের যোজনী, আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে একাধিক যোজনী থাকে, তাদের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, যারা আগের ভিডিওটা দেখে আসো নাই, ওইটা একটু দেখে আসলে তোমাদের এই ভিডিওটা বুঝতে অনেক সহজ হবে। তো যাই হোক, তা আজকে আমরা পড়বো যৌগমূলক এবং তার যোজনী। এখন যৌগমূলক বিষয়টা কি এবং তার যোজনী কিভাবে জানতে হয় এটা নিয়ে যদি কথা বলি, এর নামের মধ্যে পরিচয় লুকানো আছে। একটু খেয়াল করে দেখো তো, জিনিসটার টপিকের নাম হচ্ছে কি যৌগমূলক, অর্থাৎ যৌগ মূলকের মতো আচরণ করা, যৌগ মূলকের মতো আচরণ করা। তোমাদের যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, এদিকে একটু খেয়াল করে দেখো, আমরা সাধারণত মৌল বলতে কি বুঝি দেখো তো। মৌল বলতে বুঝি সিঙ্গেল যে পরমাণুগুলো যেটা কখনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এমতো অবস্থায়। যেমন ধরো, তুমি বলতে পারো সোডিয়াম, তুমি বলতে পারো ক্যালসিয়াম, তুমি বলতে পারো এইভাবে লিথিয়াম, এইভাবে এগুলোকে বলি আমরা মৌল, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই এখনো। আর যৌগ বলতে আমরা বুঝি যখন একাধিক পরমাণুর মিশ্রণ থাকে, যৌগ। যেমন তুমি বলতে পারো কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, পানি একটা যৌগ, সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা একটা যৌগ। তাহলে যৌগের ক্ষেত্রে আমরা একাধিক পরমাণু বা একই পরমাণুর একাধিক মিশ্রণ পেয়ে থাকি। যেমন কার্বন ডাইঅক্সাইডে একটি কার্বন এবং দুটি কি আছে, অক্সিজেন আছে, সুতরাং এটি একটি যৌগ। অপরদিকে যদি পানির কথা বলি, একইভাবে একটি যৌগ। সালফিউরিক অ্যাসিড দেখো 3 ধরনের পরমাণু, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এবং পরমাণু সংখ্যা যদি বলি, হাইড্রোজেন 2টা, সালফার 1টা, 3টা, অক্সিজেন 4টা, মোট 7টা পরমাণু আছে, সুতরাং এটি একটি কি যৌগ। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি কোন একটি মৌল যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সিঙ্গেল থাকে, একা থাকে, যেমন তোমাদের মতো সিঙ্গেল, বা তোমরা বলতে পারো কিছুটা মৌলের মতো। তোমরা স্টুডেন্টরা তোমরা নিজেরা নিজেকে একটা মৌলের মতো তুলনা করতে পারো, কারণ এখন পর্যন্ত তোমাদের বিয়ে শাদী হয় নাই, তোমরা জোড়া না। অর্থাৎ যখনই তোমরা একদিন বড় হবা, বিয়ে শাদী করবা, ওয়াইফ থাকবে, ছেলে মেয়ে থাকবে, অনেকগুলো মিলেমিশে যখন থাকবা, তখন তোমাদের যৌগ বলা হবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যখন একাধিকের মিশ্রণ থাকবে তখন তুমি হচ্ছে যৌগ, আর যখন তুমি সিঙ্গেল একা থাকবা তখন তুমি কি, মৌল। আচ্ছা, আজকের বিষয়টা দেখো, যৌগমূলক কি। তো বোঝা যাচ্ছে কোন একটি যৌগ কিন্তু এর আচরণ, বিহেভিয়ার থাকবে কিসের মতন, মৌলের মতো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, যেমন ধরো এই যে CO3 দেখো তো, এই CO3 কে দেখে তোমার কি মনে হয়, মৌল না যৌগ? তো সবাই বলবে এটা যৌগ। কারণ কি এটা যৌগ কেন? দেখো, একটি কার্বন আছে আর 3টি কি আছে, অক্সিজেন আছে, সুতরাং এটি একটি কি যৌগ। কারণ এখানে একটা কার্বন 3টা অক্সিজেন, মোট 4টা পরমাণু আছে, অর্থাৎ মিশ্রণ, যৌগ না? অবভিয়াসলি এটা একটা যৌগ। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যখন এই CO3 এটা রাসায়নিক বিক্রিয়াতে আসবে, কোন একটা রাসায়নিক বিক্রিয়াতে আসবে, তখন এটা যদিও যৌগ কিন্তু এটার বিহেভিয়ার, আচার আচরণ একটা সিঙ্গেল পরমাণুর মতো। অর্থাৎ একটা মৌল বা পরমাণু যেমনটা বিহেভ করে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, তখন এটাকে তুমি CO3 কার্বন 3টা অক্সিজেনকে আলাদা আকারে একটা প্যাকেজ আকারে একটা পরমাণু বিবেচনা করতে পারবা। ঠিক আছে কিনা? অর্থাৎ একটা পরমাণু যেরকম আচার আচরণ করে, এই কার্বনেরটা ঠিক অনুরূপ আচরণ করবে। এই জন্য যৌগ হওয়া সত্ত্বেও আচরণ মৌলের মতো বিধায় একে আমরা যৌগমূলক বলি। একটু মাইন্ড না নেভার মাইন্ড, আমি যদি একটা কথা বলি, যেমন ধরো একটু আগে বলছিলাম যে কিছু কিছু মানুষ আছে তারা বিবাহিত, অর্থাৎ যৌগ, একাধিক মিশ্রণ, কিন্তু এদের অ্যাটিটিউড, এদের ব্যবহার সিঙ্গেলদের মতন। বুঝছো কিনা? অর্থাৎ বিবাহিত হওয়া সত্ত্বেও তাদের আচরণ বিধি অবিবাহিতের মতো। বুঝছো কিনা আমার কথা? ঠিক ওইরকম ভাবে কিছু কিছু যৌগ আছে, যদিও তারা যৌগ কিন্তু তাদের আচরণ কার মতো, মৌলের মতো। তাহলে এদেরকে তুমি কি বলবা, যৌগমূলক। আশা করি বুঝতে পারছো। এইভাবে আরো কিছু জিনিস আছে, যেমন ধরো SO4 দেখো, বলে এখানে দেখো একটা সালফার, কয়টা অক্সিজেন, 4টা,
মোট 5টা পরমাণু। আমি শিওর এটা হচ্ছে একটা যৌগ, কিন্তু যখন একটা রাসায়নিক বিক্রিয়াতে আসবে তখন এই যৌগটাকে তুমি যৌগ বিবেচনা না করে একটা সিঙ্গেল মৌল বিবেচনা করতে হবে, অর্থাৎ একটা পরমাণু বিবেচনা করতে হবে তুমি যদি বলতে চাও। বুঝতে পারছো আশা করি? তাই আমাদের 118টা পরমাণু আছে। তাই 118টা পরমাণুর সাথে আমি অনেক ক্ষেত্রে বলে থাকি যে তোমরা এগুলো পরমাণুর মতো আকার দিয়ে মুখস্থ রাখতে হবে, যদিও তারা যৌগ কিন্তু এটা বিহেভিয়ার কিসের মতো, মৌলের মতো। তাহলে আমি এটাকে একটা মৌল যদি বিবেচনা করি তাহলে 118টার সাথে এগুলো মুখস্থ রাখা দরকার আমার, তাই না? তাহলে দেখো আমরা যদি বলি যৌগমূলক কাকে বলে, তাহলে সংজ্ঞাটা যদি বলি তাহলে যে সকল যৌগ একটি মাত্র মৌলের মতো আচরণ করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কি বলবা? তাদের যৌগমূলক বলে। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে যে সকল যৌগ একটা সিঙ্গেল পরমাণু বা মৌলের মতো আচরণ করে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কি বলবা তুমি? যৌগমূলক বলে। তাহলে এবার এটা জানতে পারছো না যে এই যৌগমূলক গুলো কারা? দেখো আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি এই যে যৌগমূলক গুলো আছে, এখানে আছে হচ্ছে 3 4 5 হচ্ছে 9 10 11টা। তাই আপাতত তোমাদের এসএসসি লাইফের জন্য এই 11টা যৌগমূলক একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। তবে এখানে একটু জিনিস খেয়াল করো তো, দেখো CO3 কার্বনেট, একে চিনে রাখো, এটা কিন্তু দ্বৈত চরিত্র, অর্থাৎ এ যদিও যৌগ কিন্তু কোনো একটা পরমাণু মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মাঝখানে যখন আসবে তখন তুমি এটাকে কিসের মতো ট্রিট করবা? হ্যাঁ, একটা সিঙ্গেল মৌলের মতো। অর্থাৎ কার্বনেট দেখো CO3, তারপর আছে সালফেট SO4, আছে সালফাইড SO3। এই 3টা মৌলের ক্ষেত্রে যোজনী কত? 2। তা আমার একটু তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এগুলো একটু খাতায় উঠাই নিবা, উঠাই নিয়ে এই 3টা একদমই খুব মানে হেফজের মাদ্রাসা যে কিভাবে স্টুডেন্টরা পড়ে না, এইভাবে একটু কষ্ট করে হলে ওই 3টা মুখস্থ করে নিবা। যেমন কার্বনেট সালফেট সালফাইড, কার্বনেট সালফেট সালফাইড, কার্বনেট সালফেট সালফাইড। যেমন কার্বনেটের সংকেত কি? CO3 সালফেট SO4। এভাবে কষ্ট করে হলেও এই 3টা যৌগমূলক তুমি আগে মুখস্থ করবা। দেখো একবারে সবগুলো পড়তে গেলে কিন্তু তোমার কাছে অনেক কঠিন লাগবে, ভেঙে ভেঙে পড়বা। কঠিন জিনিস অল্প অল্প করে শর্ট করে পড়তে হয়। তাহলে এই প্রথম যে 3টা পরমাণু আছে এই 3টা পরমাণুর যোজনী কত? সরি 3টা পরমাণু না, যৌগমূলক, ভুল হয়ে গেছে, যৌগমূলক। এগুলো যদিও যৌগ কিন্তু আচরণ মৌলের মতো বিধায় এগুলা যৌগমূলক। এই 3টা যোজনী কত? 2। আর দেখো যোজনী 3 আছে একটা বা যৌগমূলকের ক্ষেত্রে, যেটা হচ্ছে ফসফেট PO4, যার যোজনী কত? 3। PO4 এর যোজনী কত? 3। অনুরূপভাবে দেখো হাইড্রো অক্সাইড, নাইট্রেট। পরে এই লাস্টে ধরে দেখো, যেমন আমরা একটু আগে কার্বনেট পরে আসছি না, CO3, তার সাথে যদি হাইড্রোজেন যুক্ত করো তো এর নাম হয় হাইড্রোজেন কার্বনেট, হয় না? খেয়াল করে দেখার চেষ্টা করো, কার্বনেটের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তার নাম হবে কি? হাইড্রোজেন কার্বনেট। দেখো এখানে আছে হাইড্রোজেন কার্বনেট। তবে কিছু রাইটার বা অনেকে এটাকে হাইড্রোজেন কার্বনেট বলে, বাইকার্বনেটও বলে। কি বলে? বাইকার্বনেট। দুটোই কিন্তু সঠিক। তুমি এই CO3 কে হাইড্রোজেন কার্বনেটও বলতে পারো, আর তোমার যদি মনে চায় কি বাইকার্বনেট বলবো তাও তুমি বলতে পারো। অনুরূপভাবে HSO4 এটাকে তুমি হাইড্রোজেন সালফেট অথবা বাইসালফেটও বলতে পারো। আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই একটু মুখস্থ করে নেবা দয়া করে। তো এইটুকু যদি মুখস্থ করে থাকো দেন এইখানে দেখো আরো 2টা যৌগমূলক আমি দিছি। তবে তোমরা এখনো তো আয়ন সম্পর্কে ধারণা আছে কিনা জানি না, যে কোন একটি মৌল ইলেকট্রন দান করলে সে ধনাত্মক হয়, অর্থাৎ সে হয়ে যায় ক্যাটায়ন, আর কেউ ইলেকট্রন গ্রহণ করলে সে ঋণাত্মক হয়ে যায়, সে হয় অ্যানায়ন। তো এইখানে যে 9টা যৌগমূলক তোমরা দেখতেছো, অর্থাৎ কার্বনেট থেকে হাইড্রোজেন বাইসালফেট পর্যন্ত, এরা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে। এই যৌগমূলকগুলো ইলেকট্রন গ্রহণ করে, কিছুটা অধাতুর মতো আচরণ করে। আমরা জানি অধাতু ইলেকট্রন গ্রহণ করে। পঞ্চম অধ্যায় যদি পড়ে থাকে বন্ধন, ধাতুর ইলেকট্রন দান করে, অধাতুর ইলেকট্রন গ্রহণ করে। ধাতুর ইলেকট্রন দান করে পজিটিভ হয়, যাকে আমরা বলি ক্যাটায়ন। অধাতু ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যায়? নেগেটিভ, যাকে আমরা বলি কি? অ্যানায়ন। তাহলে এই ক্ষেত্রে এই যে 9টা যৌগমূলক তুমি দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই অ্যানায়নিক, অর্থাৎ এগুলো অধাতুর ন্যায় আচরণ করে ইলেকট্রন গ্রহণ করে। অপরদিকে এখানে মাত্র 2টা দিয়েছে, দেখো অ্যামোনিয়াম আর কি ফসফোনিয়াম।
অ্যামোনিয়াম NH4, ফসফোনিয়াম PH4। তো এদের ক্ষেত্রে এরা আচরণ করে ধাতুর মতো, অর্থাৎ এর ইলেকট্রন দান করে দাতা হিসেবে কাজ করে। তো দাতা হিসেবে কাজ করে, এই জন্য আমরা এটাকে বলি ক্যাটায়নিক যৌগ। বিশেষ করে যখন তোমাদের সপ্তম অধ্যায় পড়বা, তখন তোমাদের এগুলো একটু ভালো করে কাজে লাগবে। বিশেষ করে আমরা যখন জারণ সংখ্যা নির্ধারণ করব বা জারণ বিজারণ বিক্রিয়া। ও তোমাদের একটা কথা বলে রাখি, যারা যোজনই পারো না তারা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া বুঝবা না। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু যোজনের উপরই নির্ভরশীল। সুতরাং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আগের ক্লাসটাও। তো যাই হোক, এইখানে অ্যামোনিয়াম ফসফোনিয়াম এটার যোজনী কত? দুইটারই এক। তো যোজনী এক পাইলাম আমি, এখানে হচ্ছে 5টা, এখানে 2টা, 7টা। আর 2 পাইছি হচ্ছে 3টার, আর 3 পাইছি হচ্ছে 1টা। এখন এটা কিচ্ছু করার নাই, তোমাদের অবশ্যই এই যে 11টা যৌগমূলক আছে, যারা একটু দ্বিচারিত্র অর্থাৎ যৌগ হওয়া সত্ত্বেও মৌলের মতো আচরণ করে, এই 11টা যৌগমূলক তোমাদের কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে। তো আমার অনুরোধ থাকবে, তোমরা একসাথে মুখস্থ না করে 3টা করে পার্ট বাই পার্ট করে একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। ওকে? মুখস্থ করলে দেখবা সামনে তোমাদের রাসায়নিক বিক্রিয়া করা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের 2টা ডেমো দেই। ধরো এই যৌগমূলক দিয়ে আমি কিভাবে রাসায়নিক বিক্রিয়া করব। ওকে? আচ্ছা, 2টা উদাহরণ দেখার চেষ্টা করো। এটা তোমরা একটু উঠাই নিও। আমি ধরে নিচ্ছি তোমরা একটু কষ্ট হলেও মুখস্থ করে নিছো। তো এবার আমরা যদি কয়েকটা উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করি, যেমন ধরো প্রশ্ন করতে পারো যে এইগুলো কিভাবে আমাকে সাহায্য করবে। ধরো সোডিয়াম একটা পরমাণু, এর সাথে যদি আমি সালফেটকে যুক্ত করি, দেখো তো। এখন বলো সোডিয়াম কত নম্বর পরমাণু, মনে আছে কিনা? ইয়েস, 11 নম্বর। হ্যাঁ, 11 নম্বর পরমাণু হলে এর ইলেকট্রন মুখে মুখে করো তো। 2, 8, 10, 1। শেষে 1 থাকলে যোজনী তো একই হয়। 1, 2, 3, 4 থাকলে যোজনী ওইটাই। 5, 6, 7 থাকলে যদি কত থেকে বিয়োগ করতাম? ইয়েস, 8 থেকে বিয়োগ। তাহলে আসো, সোডিয়ামের কথা যদি আমরা বলি, এর যোজনী হচ্ছে কত? 1। আর একটু আগে আমরা পড়ে আসলাম সালফেট, সালফেটের যোজনী কত? 2। তো দেখবা ওর 2টা ওর কাছে যাবে, ওর একটা ওর কাছে আসবে, অর্থাৎ হয়ে যাবে কি H2SO4। আশা করি একটু বুঝতে পারছো। তো এইভাবে H2SO4, ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমি আরেকটা উদাহরণ যদি তোমাকে আমি দিই, ধরো অ্যালুমিনিয়াম যোগ হাইড্রো অক্সাইড। এখন বলো অ্যালুমিনিয়াম কত নম্বর পরমাণু? 13। তো ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 3, শেষে 3 আছে, সুতরাং যোজনী 3। অপরদিকে হাইড্রোক্সাইড কত পড়ে আসলে একটু আগে? 1। হাইড্রোক্সাইডে যদি 1 হয়, তাহলে এর 3 এর কাছে যাবে, এর 1 এর কাছে আসবে। তো অ্যালুমিনিয়ামে যদি 1 আসে তাহলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু হাইড্রোক্সাইডে কত যাবে? 3। এটা দেখো তো, এখানে একটা টেকনিক আছে। ও এই যদি 3 দাও, ধরো এইভাবে 3 দিলাম, দেখো তো এই এই অ্যালুমিনিয়ামের 3টা হাইড্রোক্সাইডের মধ্যে আসছে, কিন্তু খেয়াল করো। তো অ্যালুমিনিয়ামের 3টা যদি হাইড্রোক্সাইডে আসে, তাহলে এই 3টা এখানে দেওয়ার ফলে দেখো তো, এই 3টা শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, এই 3 কি অক্সিজেনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে? আমি বলছি এটা একটা যৌগমূলক, কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করে, একটা পরমাণু হিসেবে। কিন্তু এই 3টা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে মনে হচ্ছে না। তখন আমরা যদি যৌগমূলকের মধ্যে 2 বা 3 এরকম সংখ্যা আসে, দেন আমরা এখানে একটা কি ব্যবহার করব? ব্র্যাকেট ব্যবহার করব। তো অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরো যদি 2-একটা উদাহরণ আমি তোমাদের দেই, দেখো একটু খেয়াল করে দেখার চেষ্টা করো। আমি যদি বলি, এখানটাতে খেয়াল করো, যদি আমি এইভাবে দেই ম্যাগনেসিয়াম যোগ ফসফেট PO4। আচ্ছা, যেমন ধরো ম্যাগনেসিয়াম 12 নম্বর পরমাণু, এর যোজনী কত? ইয়েস, 2, 2। অপরদিকে ফসফেট আমরা একটু আগে পড়ে আসছি, ত্রিযোজী যৌগমূলক অনলি 1, অর্থাৎ ফসফেট এর যোজনী কত? 3। তাহলে ওর 3টা ওর কাছে দাও, ওর 2টা ওর কাছে দাও, তাহলে ম্যাগনেসিয়ামের কাছে যাবে 3 Mg3, আর ফসফেটের কাছে কত আসবে? 2, তাহলে PO4। এখন 2টা কি আমি ব্র্যাকেট ছাড়া ব্যবহার করতে পারবো না? যৌগমূলকের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যদি 2, 3 সংখ্যা এইভাবে আসে, কি ব্যবহার করতে হবে? একটা ব্র্যাকেট ব্যবহার করবে। ম্যাগনেসিয়াম ফসফেট। খুব কঠিন কি? আচ্ছা, তাহলে তোমাদের যোজনী খুব ভালো করে ক্লিয়ার করে যদি, তাহলে এই ধরনের বিক্রিয়া করতে পারবা। আচ্ছা, আমি এই অধ্যায়ের শেষে তোমাদের অনেকগুলো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার একটা কাজ দিয়ে দেব। তোমরা সেই বিক্রিয়াগুলো একটু বাসায় সবাই প্র্যাকটিস করবা। আমি 2-একটা করে করার দেখার চেষ্টা করব, প্লাস তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে সেই বিক্রিয়াগুলো বাসায় সবাই একটু কি করবা? প্র্যাকটিস করবা। ওকে? আচ্ছা, তাহলে আশা করি যৌগমূলক কি, যৌগমূলক কয়টা এবং কার যোজনী কত তোমরা সবাই বের করতে পারবা। আর বাসায় কাইন্ডলি এই যৌগমূলকগুলো সবাই একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যৌগমূলক যদি শেষ করি, আমরা কয়েকটা রাসায়নিক বিক্রিয়া বড়গুলো যদি বলি,
এখন যদি প্রশ্ন করি যে কিছু কিছু পরমাণুর বা রাসায়নিক বিক্রিয়া যদি বড় বড় গুলো থাকে সেগুলো কিভাবে তোমরা করবা, আমি জাস্ট দুইটা উদাহরণ এখানে দিচ্ছি, পরবর্তীতে আমরা এগুলো আর একটু ডিটেলসে জানার চেষ্টা করব। যদি আমি এখানটাতে বলি, খেয়াল করো, এখন যদি আমি এখানে বলি এইভাবে যদি বিক্রিয়া করি তাহলে H2SO4 প্লাস AlOH3, ধরো এই ধরনের রাসায়নিক বিক্রিয়া বড়গুলো কিভাবে করে করবা। তুমি বারবার বলি যে কেউ যদি যৌগমূলকের যোজনী এবং 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর যোজনী বের করতে পারো, সে প্রত্যেক প্রকার রাসায়নিক বিক্রিয়া করতে পারবা। আচ্ছা দেখো এখানে H2SO4, দেখো তো এখানে দুই ধরনের জিনিস আছে। প্রথমে H2, এটা একটা, দেখো তো কি, এটা একটা মৌল, আর এর সাথে যে সালফেটটা আছে দেখো H2, আর এর সাথে আছে সালফেট। সালফেট কিন্তু একটা যৌগমূলক, আশা করি সবাই জানো। আবার এইদিকে খেয়াল করে অ্যালুমিনিয়াম একটা পরমাণু বা মৌল, আর এখানে হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা কি যৌগমূলক। তোমরা একটু খেয়াল রাখবা এইখানে থাকা যে প্রথম যে মৌলটা থাকে, প্রথম যে পরমাণু, এ গিয়ে দ্বিতীয় মৌলকে ধরবে, এই পাশের দ্বিতীয়টাকে ধরবে, কাকে দেখো তো, দ্বিতীয় যে আছে তাকে ধরবে। আর এইখানে থাকা প্রথম পরমাণুটা বা প্রথম মৌলটা এই পাশের দ্বিতীয়টাকে এসে ধরবে। অর্থাৎ এইখানে দুইজন, এইখানে দুইজন, প্রথম জন যাইয়া এই পাশের প্রথম জন এই পাশের দ্বিতীয় জনকে ধরবে, এই পাশের যে প্রথম জন এই পাশের দ্বিতীয় জনকে ধরবে। তো এটা যদি একটু আলাদাভাবে করে দেখার চেষ্টা করি তাহলে হাইড্রোজেন যে কাকে ধরবে, হাইড্রো অক্সাইডকে। এবার যদি বলি হাইড্রোজেন যোগ হাইড্রো অক্সাইড, খেয়াল করো হাইড্রোজেনের যোজনী কত 1, হাইড্রোক্সাইডের যোজনী কত 1, তাহলে আসে কি দেখো তো HOH, যাকে আমরা HOH না বলে H2O বলতে পারি না, হাইড্রোজেন দুইটা একত্রে। আশা করি বুঝতে পারছো। তা আসবে কি দেখো তো H2O, বুঝতে পারছো। আবার একটা খেয়াল করবা, এখানে প্রথম জন যখন দ্বিতীয় জনকে ধরছি, প্রথম জনকে তোমাকে কিন্তু আগে জায়গা দিতে হবে, আর এই পাশে দ্বিতীয় যে তাকে পরে দিতে হবে, কিন্তু এটা উল্টাপাল্টা করা যাবে না। আচ্ছা এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অ্যালুমিনিয়াম ছিল প্রথম, ওই সে কাকে ধরবে, সালফেটকে। তো অ্যালুমিনিয়াম যদি সালফেটকে ধরে এর বিক্রিয়া হবে কি দেখো, অ্যালুমিনিয়াম যোগ সালফেট। এবার বলো অ্যালুমিনিয়ামের যোজনী কত, আশা করি আমরা সবাই জানি 3। সালফেটের যোজনী কত বলো তো, যৌগমূলক 2, যেটা একটু আগে আমরা পড়ে আসছি 2। এখন দেখো তাহলে অ্যালুমিনিয়ামে আসবে হচ্ছে 2, আর সালফেটে কত যাবে 3SO4, যেটা এখানে যাবে কত 3। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট বিক্রিয়াটা যদি বলি Al2SO4 3। দেখ তাহলে আশা করি এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো। এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আসলে তুমি যত বেশি করবা তোমাকে এইখানে এই যে আলাদা করে এই যে নিচে দাগ দিয়ে যোজনী ট্রান্সফার করা, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে করতে একসময় এমন অভ্যস্ত হয়ে যাবে, এটা তোমার কেয়ার করতে হবে না। তবে দেখবা স্কুলে তোমাদের টিচাররা বোর্ডের মধ্যে খুব দ্রুত এগুলো করে যাচ্ছে, অনেকের দেখবা মাথায় ঢুকতেছে না যেটি কিভাবে করলো, এখানে কোথায় 2 দেয় কোথায় 3 দেয় এগুলো বুঝতে পারো না। তো আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে কোথায় 2 কোথায় 3 এগুলো সব তুমি বুঝতে পারবা। প্রথম দিকে তোমাদের বিক্রিয়া করতে একটু সময় লাগলেও ধীরে ধীরে দেখবা মানে একটা সময় অনেক এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমার আর বেশি একটা সময় লাগবে না। ওকে, তো আশা করি বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন করতে হয় আমরা এটা নিয়ে পরবর্তীতে আরো ডিটেলসে জানবো। তো আশা করি তোমাদের যৌগমূলকের যোজনী নিয়ে সবার ধারণা পূর্ণ হয়েছে, এবং যৌগমূলকের যোজনী নিয়ে কিভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এইভাবে দু একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম। তবে আজকে আমরা একাধিক যোজন নিয়ে কিছু কথা বলবো। তবে একাধিক যোজনী, তো কিছু কিছু মৌলের ক্ষেত্রে তাদের একাধিক যোজনী থাকে। একটা কথা মনে রাখবা, এদেরকে আমি একটু অন্যরকম একটা নামে ডাকি, এদেরকে আমি বলি গিরগিটি। গিরগিটি মানে কি, এরা বহুরূপী, অর্থাৎ এদের রূপ পরিবর্তন করে। ধরো একটা পরমাণু হঠাৎ যোজনী এক আছে মনে করো, হুট করে একটু পরে দেখবে এর যোজনী হয়ে গেছে কত 2 বা 3 বা 4, এদের বলে আমরা বলি কি গিরগিটি বা বহুরূপী। বুঝতে পারছো। এখন তোমাদের এসএসসি লাইফে যারা এসএসসি পড়ো তাদের জন্য 1 থেকে 30 পর্যন্ত কয়েকটা মৌল আছে যাদের একাধিক যোজনী আছে, এগুলো কয়েকটা একটু জানা থাকলেই হয়ে যায়। তো আমি তোমাদের একটু যদি লিখে দেওয়ার চেষ্টা করি। এখন প্রশ্ন করতে পারে এরা একাধিক যোজনী প্রদর্শন কেন করে, এটা প্রতিকূল বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করে এরা একাধিক যোজনী প্রদর্শন করে। আচ্ছা পরবর্তীতে আমি একটা ভিডিও দেবো কোন একটা মৌল কেন একাধিক যোজনী প্রদর্শন করে। বিশেষ করে কেমিস্ট্রি তোমরা চতুর্থ এটা পড়িয়ে আসছো যে ফসফরাস এবং সালফার একাধিক যোজনী প্রদর্শন করে কেন। সেখানে আমরা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে একদম প্রান্তীয় পর্যায়ে ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে সবাই দেখছি, আশা করি যে কেন একাধিক যোজনী প্রদর্শন করে। তবে আমি এই ক্লাসটিতে একাধিক যোজনী কেন প্রদর্শন করে সেই বিষয়ে যাচ্ছি না,
কারা করে সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি, মানে কারা একাধিক যোজনী প্রদর্শন করে। আর প্রত্যেকটা মানে কয়টা তোমার জানা থাকা জরুরি এসএসসি লাইফের জন্য, যে কয়টা একাধিক যোজনী জানা থাকা জরুরি আমি সেইগুলো তোমাদের একটু লিখে দিই। যেমন ধরো আমি যদি বলি কার্বন, কার্বন কত নাম্বার পরমাণু বলো? কার্বন হচ্ছে 6 নাম্বার পরমাণু। তা ইলেকট্রন বিন্যাস করলে একটু খেয়াল করে দেখো তো, এর শেষে কত দেখো তো, 2 4, এর যোজনী কত 4। তবে একটা কথা মনে রাখবে, এর যোজনী 2 ও ব্যবহার হয়, এর যোজনী 4 ও ব্যবহার হয়। এর দুইটা যোজনী আছে 2 এবং 4। তবে অধিকাংশ ক্ষেত্রে তোমরা 4 ব্যবহার বেশি দেখবা। যেমন ধরো এর ইলেকট্রন বিন্যাস করে আমরা যে প্রথম ফর্মুলা থেকে শিখছিলাম কেমনে যোজনী বের করা যায়, ওইভাবে কিন্তু এর যোজনী আমরা কত পাইছিলাম 4। 6টা ইলেকট্রন আছে 2 এবং 4, ঠিক আছে। আচ্ছা এইভাবে যদি আমি আরো কয়েকটা পরমাণুর কথা বলি, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন একটা পরমাণু। এটা নাইট্রোজেন কত নাম্বার পরমাণু খেয়াল করো তো দেখি। নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার পরমাণু। এর হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কত আসে 2 5। সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। তোমার যুক্তিতে এখানে যোজনী কত আসে বলো তো? তোমার যুক্তিতে এখানে যোজনী 3 আসার কথা না? 8 থেকে 5 বিয়োগ, কারণ 5 6 7 থাকলে 8 থেকে বিয়োগ করতে হয়, তাহলে আসবে কত 3। এর যোজনী 3, ঠিক আছে 3। তবে এর যোজনী 5 ও হতে পারে, শেষে 5 আছে, সুতরাং এর যোজনী 5 ও হতে পারে। একাধিক যোজনী 3 এবং কত 5। ওকে, এবার আসো আমি আরেকটা পরমাণু কথা যদি বলি, ফসফরাস। ফসফরাস কত নাম্বার পরমাণু বলতে পারবো? ফসফরাস অবশ্যই 15 নাম্বার পরমাণু। 15 নাম্বার পরমাণু যদি হয় বা 15টা ইলেকট্রন যদি হয়, তো 2 আর 5। সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 5টা। এক্ষেত্রে তার যোজনী আসে কত 3, এবং এর যোজনী যেহেতু 5 আছে, এর যোজনী 5 ও ব্যবহার হয়। এটা কি মনে রাখতে পারবে না? ইজি। আচ্ছা এবার আসো তারপরে একটা পরমাণু কথা বলবো, সালফার। সালফার কত নাম্বার বলতে পারবা? 16 নাম্বার পরমাণু। এর সালফারের কথা যদি বলি, সালফার দেখো 16 নাম্বার পরমাণু 2 8 6। সর্বশেষ কক্ষপথে কয়টা? 6। তোমার যুক্তি দেখে যোজনী আসে কত 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, এবং এই শেষে কত আছে দেখো তো 6 আছে, সুতরাং এর যোজনী 6 ব্যবহার হয়। তবে এর মাঝে দেখবে এর আরেকটা যোজনী আছে 4। তাই সালফার হচ্ছে এমন একটা পরমাণু, তার যোজনী কয়টা? 3টা, 2 4 এবং 6। মানে এটা সব থেকে বেশি রূপ পরিবর্তন করে, এটা বহুরূপ বেশি, গিরগিটি স্কোয়ার বলতে পারো। যাই হোক, মানে সালফারের কয়টা? 3টা, 2 4 এবং 6। আশা করি বুঝছো। এবার আসো যদি আমি আরো কয়েকটা পরমাণুর কথা তোমাকে বলি, যেমন ধরো তোমাদের কয়েকটা জানতে হবে, তার মধ্যে আয়রন, Fe আয়রন, এটা একটু জানা লাগবে। এর মাঝখানে অনেকগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট না, তো আমি তোমাদের কতগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার জানতেই হবে। যেমন আয়রন, এর যোজনী আছে 2 এবং 3। 2 তো আমি তো বলছিলাম যে 20 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের যোজনী কিন্তু 2 কনফার্ম আছে, ঠিক আছে, এটা জেনে রাখবা 2। এবং এটার আরেকটা যোজনী আছে কত? 3। আশা করি বুঝতে পারছো। এবার যদি আরো কয়েকটা কথা, কপারের কথা যদি বলি, কপারের যোজনী আছে 1 এবং 2, 1 এবং 2। তো এসএসসি লাইফের জন্য আমি মনে করি যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই কপার পর্যন্ত 1 2 3 4 5 6, এই 6টা পরমাণু যাদের একাধিক যোজনী আছে, এই 6টার বাইরে তোমার খুব একটা বেশি লাগবে না। ওকে, তো তোমাদের কাছে অনুরোধ থাকবে এই 6টা পরমাণু যাদের একাধিক যোজনী আছে, এগুলো একটু কষ্ট করে হলে একটু পড়ে নিবা। পারবে না? বিশেষ করে কার্বন, নাইট্রোজেন, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আয়রন, কপার, এই কয়টা পরমাণু দেখবা অনেক ক্ষেত্রে ব্যবহার হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার এগুলো ব্যবহার কিভাবে আমি করব, বা এগুলো দিয়ে রাসায়নিক বিক্রিয়া কেমনে করব? তো এদের যেহেতু একাধিক যোজনী আছে, তবে এদের তাহলে 2 ধরনের অনুগঠন হয়। যেমন ধর একটা উদাহরণ দেই, ফসফরাস। যদি ফসফরাসের কথা বলি, তো ফসফরাসের কয়টা যোজনী আছে বলতো? এর যোজনী 2টা। দেখো ফসফরাসের যোজনী কত? 2টা, অর্থাৎ 3 এবং কত 5। খেয়াল করো 3 এবং 5 যদি হয় তাহলে 3 এবং 5। এন্ড ফসফরাস যদি আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, ফসফরাস যদি আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, এটা 2 ধরনের অনুগঠন করতে পারে। কয় ধরনের? 2 ধরনের অনুগঠন করতে পারে। খেয়াল করো, তো ফসফরাস এক্ষেত্রে যোজনী যদি 3 ব্যবহার হয়, দেখো তো 3 ব্যবহার হলে, আর ক্লোরিনের যোজনী কত? 1। যদি ফসফরাসের যোজনী 3 ব্যবহার হয়, এই ক্ষেত্রে এই যৌগটার নাম হবে PCl3, আর 3 এর কাছে গেছে। যদি যোজনী 5 ব্যবহার হয়, এই ক্ষেত্রে আসবে কত? PCl5। অর্থাৎ এরা যখন যৌগ গঠন করে, এদের একাধিক যৌগ গঠন করে, যেহেতু যোজনী যেটা ব্যবহার হবে ওইটার সাহায্যে তোমার যৌগ গঠন হবে।
আর এই ক্ষেত্রে একটা মনে রাখবা তোমরা হয়তো অনেক একটা টার্ম সম্পর্কে জানো যে সুপ্ত যোজনী কি। একটু আমি এখানে বলে দিই সুপ্ত যোজনী বিষয়টা কি। কোন একটা মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে এর সর্বোচ্চ যোজনী থেকে যদি কার্যকর যোজনী বাদ দাও তাহলে তুমি সুপ্ত যোজনী পেয়ে যাবা। বিষয়টা কি কঠিন লাগলো? আচ্ছা আসো, এখানে তোরা ফসফরাসের দুইটা যোজনী 3 এবং 5 খেয়াল করো। তাহলে সুপ্ত যোজনী কি সূত্রটা আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা এটা একটু মুছেই দেখাই, তোমরা একটু বাকি একাধিক যোজনীগুলো একটু লিখে নিবা। ধরো তোমাকে যদি কখনো প্রশ্ন করে সুপ্ত যোজনী কি, দেখো আমরা অনেক সময় বলি সুপ্ত প্রতিভা, যে প্রতিভা দেখা যায় না, হিডেন ট্যালেন্ট। সুপ্ত প্রতিভা থাকে না অনেকের মধ্যে, অনেক প্রতিভা যেগুলো প্রকাশ পায় না বা প্রকাশিত করে না, তো এগুলোকে আমরা বলি সুপ্ত প্রতিভা। এরকম সুপ্ত কিছু যোজনী আছে, দেখো যোজনী এর একটা সূত্র একটু খেয়াল করে দেখো। সুপ্ত যোজনীর সূত্র হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী। কি বলছি দেখো, সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী, অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে যে যোজনীটা ব্যবহৃত হয়েছে সেই যোজনীটা তুমি যদি বাদ দাও তাহলে তুমি কি পাবা? সুপ্ত যোজনী পাবা। একটা উদাহরণে আসি, যদি ধরো PCl3A তুমি যদি ফসফরাসের সুপ্ত যোজনী কত, পি এর সুপ্ত যোজনী বের করতে চাও, সুপ্ত যোজনী কত, ধরো এটা প্রশ্ন তোমাকে করছে। এখন দেখো PCl3 এখানে ফসফরাস এর সর্বোচ্চ কত যোজনী তুমি জানো? সর্বোচ্চ যোজনী হচ্ছে কত? 5, যেটা আমরা একটু আগে পড়ছি 3 এবং 5। এখন দেখো তো PCl3A কত কাজে লাগছে? কার্যকর যোজনী কত দেখো তো, তাহলে 3 আসে না? দেখো তো এখানে এই 3টা ক্লোরিনের মধ্যে যে 3টা আসছে, 3টা কার থেকে আসছে? এই 3টা অবশ্যই ফসফরাস থেকে আসছে না? তাহলে এই ক্ষেত্রে ফসফরাসের কার্যকর যোজনী কত? 3। তো তুমি নিজেই বলো সুপ্ত যোজনী কত, একটু খেয়াল করো তো। সুপ্ত যোজনী, তাহলে সুপ্ত যোজনী কত আসে দেখো তো। সর্বোচ্চ যোজনী 5 মাইনাস কার্যকর যোজনী 3, সূত্রটা আমি আবার লিখলাম না। তো সুপ্ত যোজনী এই ক্ষেত্রে কত? 2। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? এবং কি তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন ছোট যোজনী ব্যবহার হয়, এখানে লিখে দিচ্ছি আমি, দেখো ধরো একটা জিনিস, যখন ছোট যোজনী ছোটটা ব্যবহার হয়, যোজনী কমটা ব্যবহার যদি হয়, তার শেষে একটা উচ্চারণ করতে হয় আস, আস। আর যোজনী যখন বড়টা ব্যবহার হয়, ছোটটা হয়ে বড়টা ব্যবহার, তখন এটা শেষে উচ্চারণ হয় ইক। কি বলছি? ইক। ধরো একটা উদাহরণ দিই, তাহলে ফসফরাস এখানে আশা করি সুপ্ত যোজনী বুঝতে পারছো। আবার যদি প্রশ্ন করি PCl5A, পি এর সুপ্ত যোজনী কত, এটা পারবে না? সুপ্ত যোজনী কত একটু মুখে মুখে করো তো, দেখো তো। পি এর সুপ্ত যোজনী এখানে কাজে লাগছে কত? 5। আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। তো 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 0। তো এক্ষেত্রে তার সুপ্ত যোজনী কত? 0। ওকে, আশা করি বুঝছো। এইভাবে যদি ছোট ছোট কয়েকটা মুখে মুখে আমি প্রশ্ন করি, দেখি বলতে পারো কিনা। যেমন ধরো FeCl2, এখানে আয়রনের সুপ্ত যোজনী কত বলো তো? দেখো আয়রনের সর্বোচ্চ কয়টা? 2 এবং 3। তো এক্ষেত্রে এই 2টা তো আয়রন থেকে আসছে, এখানে আয়রন কত ব্যবহার হয়েছে? 2, ঠিক আছে না? আয়রন কত ব্যবহার হয়েছে? 2। তা আয়রনের সর্বোচ্চ কত? 3। তো 3 থেকে 2 বাদ দিলে এর সুপ্ত যোজনী কত? 1 আসে না? আশা করি বুঝতে পারছো। এভাবে আশা করি তোমরা সুপ্ত যোজনী পারবা। এখন বিষয়টা হচ্ছে ইক এবং আসের বিষয়ে আসি। যেমন ধরো FeCl2, তো এই ক্ষেত্রে আয়রনের কত ব্যবহার হয়েছে? যোজনী ব্যবহার হয়েছে 2, কিন্তু খেয়াল করো। আবার যদি আমি একটু বলি FeCl3, তো এইখানে আয়রনের কত ব্যবহার হয়েছে দেখো তো যোজনী? 3 না? এখন এই যে এইখানে যেহেতু 3 ব্যবহার হয়েছে, এগুলোর নামের ক্ষেত্রে, যেমন ধরো এই যৌগটার নামের ক্ষেত্রে বলতে হয়, আমরা জানি এটার নাম হচ্ছে ফেরাস, এর নাম হয়ে যাবে ফেরাস ক্লোরাইড। ক্লোরাইড আস, এই দেখো ফেরাস আস আছে শেষে, কি আছে? আস। কারণ যোজনী কমটা ব্যবহার হলে এই শেষে উচ্চারণ হবে কি? আস। তো এই ক্ষেত্রে আসবে কি? এই ক্ষেত্রে এই যৌগের নাম হবে ফেরিক। নাম হবে কি? ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড। দেখো নামের মধ্যে পার্থক্য আছে, ফেরিক ক্লোরাইড। তাহলে দেখো যখন যোজনী ছোটটা ব্যবহার হয়, এর শেষে উচ্চারণ হয় কি? আস, ফেরাস ক্লোরাইড। অপরদিকে যে ক্ষেত্রে যোজনী বড়টা ব্যবহার হচ্ছে, অর্থাৎ বড় যোজনী ব্যবহার হলে
তখন তার উচ্চারণ হয়ে যাবে কি ফেরিক ক্লোরাইড, ইক শেষে ইক উচ্চারণ থাকবে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে যদি আমি তোমাকে যদি বলি এই যৌগটার নাম বলো তো দেখি, আশা দেখি দেখি তোমরা পারো কিনা। ধরো PF3, দেখো পি থেকে ফসফরাস, এখানে কত ব্যবহার হয়েছে যোজনী 3, তাহলে ফসফরাস ফ্লোরাইড রাস, ফসফরাস ফ্লোরাইড, ফসফরাস এই যে শেষে আস আছে দেখো, ফসফরাস ফ্লোরাইড। আচ্ছা এটা ক্লোরিন না ফ্লোরাইড, ফ্লোরাইড। আশা করি বুঝতে পারছো। আবার যদি PF5 বলি তাহলে এক্ষেত্রে বলবা ফসফরিক ফ্লোরাইড। আশা করি ইক এবং আসের পার্থক্য বুঝছো। তাহলে কেউ যদি একাধিক যোজনী সম্পর্কে তার ধারণা না থাকে বা একাধিক যোজনী যদি তুমি না পারো তাহলে তুমি সুপ্ত যোজনীও বের করতে পারবা না, এবং উচ্চারণ কার ক্ষেত্রে কি উচ্চারণ হয়, আস কখন উচ্চারিত হয়, ইক কখন উচ্চারিত হয় সেটা তুমি পারবা না। বুঝতে পারছো। তো এক্ষেত্রে একাধিক যোজনী নিয়ে আলোচনা করলাম বা যৌগমূলকের যোজনী। তবে কিছু কিছু পরমাণু আছে তুমি তো 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত পরমাণুর যোজনী তুমি বের করতে পারো। এখন প্রশ্ন করতে পারো স্যার 30-এর বেশি যদি আসে, 30-এর বেশি 30, 40, 50, 60, 70, 80, এই ক্ষেত্রে কোন একটা মৌলের যোজনী তুমি কিভাবে বের করতে পারো? এখানে শর্টকাট একটা টেকনিক আছে। কোন একটা মৌলের যোজনী বের করার শর্টকাট একটা টেকনিক আছে, যেটা তুমি ধরো এর ইলেকট্রন সংখ্যা বা কত নাম্বার পরমাণু কিছুই জানো না, তার ক্ষেত্রে তুমি কিভাবে যোজনী বের করবা? তো এটার একটা থিওরি হচ্ছে প্রতিবেশী দেখে তার আরেক প্রতিবেশীকে চেনা। বিষয়টা কঠিন লাগলো। ধরো আমি এখানে যদি একটা উদাহরণ তোমাদের দেই তাহলে দেখবা যে ধরো তুমি যে সকল মৌলের কত যোজনী তুমি জানো না, বা এই পরমাণু অনেক বড় সংখ্যা 50, 52, 55 এরকম, তো তার যোজনী কত কিভাবে তুমি চিনতে পারবা? প্রতিবেশী দেখে। দেখুন ধরো আমি যদি বলি PbCl2 প্লাম্বাম ক্লোরাইড। এখন দেখো এই যে প্লাম্বাম, এই প্লাম্বামটা কত নম্বর পরমাণু তুমি জানো? জানো না, কারণ 30-এর মধ্যে তো এটা নাই। প্লাম্বাম বা লেড বা সীসা পিবি, এখন এটার যোজনী কত? দেখো এর যোজনী যে 2, আমি এই ক্লোরিনকে দেখে একটু আইডিয়া করতে পারবো, কারণ আমরা জানি যোজনী পরস্পরের মধ্যে স্থানান্তর হয়। এখন ক্লোরিন তো এক যোজনী মৌল, তাই ক্লোরিনের 1 ওর কাছে আসছে, তাহলে এই 2টা কার কাছ থেকে আসছে? অবশ্যই প্লাম্বাম থেকে গেছে। তো এক্ষেত্রে যোজনী কত? অবভিয়াসলি 2। দেখো ক্লোরিনকে দেখে তুমি এটাকে আইডিয়া করলা, বা বলতে পারো স্যার সবসময় কি ক্লোরিন আসবে কিনা? না, ক্লোরিন না আসে তাহলে ধরো PbO প্লাম্বাম অক্সাইড। এখন বলো অক্সিজেনের, আচ্ছা প্লাম্বাম এবং অক্সিজেনের কথা যদি বলি, দেখো বিক্রিয়া করেছে PbO, তাহলে বোঝা গেছে যে এদের মধ্যে একই সংখ্যা ছিল, কাটা দিয়ে এইভাবে হয়েছে। তাহলে অক্সিজেনের যোজনী কত তুমি জানো? 2। তাই এখানে প্লাম্বামের যদি 2 হয় তবেই তো এদের পরস্পর মধ্যে ক্রস করে এটা কাটা যায়, PbO আসে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে লেড বা PB এর যোজনী কত? 2। বুঝতে পারছো আশা করি। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, ধরো SN3, এটা 50 নাম্বার পরমাণু। তুমি কি এখন এটা 50 তো তুমি জানো না, আমি বলে দিলাম। এখন ধরো তুমি হয়তো 50 নাম্বার এটা জানো না, তো এর যোজনী জানো না, তাহলে কিভাবে করবা? তো দেখো PbCl2 এটা লেখা আছে, এর অর্থ কি? এখানে বলো তো SN বা স্টেনসিয়াম বা টিনের যোজনী কত? অবভিয়াসলি 2। আবার এইটারই আর একটা যৌগ আছে, যেমন SnCl4। এখন বলো এই ক্ষেত্রে SN এর যোজনী কত? অবভিয়াসলি কত? 4 আসবে, কারণ এই 4টা গেল কোথা থেকে? তো এইভাবে কোন একটা মৌল তুমি যাকে চেনো না বা অনেক পরমাণু, যেমন ধরো আরো উদাহরণ যদি আমি তোমাদের দিই, ধরো AgCl, Ag মার্কারি, Cl2 ধরো এরকম। এখন Ag বা মার্কারি যোজনী কত? তো এই 2। তাহলে কোন একটা পরমাণুর বা কোন একটা মৌলের যোজনী বের করা খুব একটা টাফ বিষয় না। তাহলে কোন তার প্রতিবেশীকে দেখে তার যোজনী কত ব্যবহার হয়েছে এটা তোমরা একটু আইডিয়া করে নিতে পারো, আমি ধরে নিচ্ছি। ওকে, তাহলে কোন 30 পর্যন্ত আমরা আশা করি পারবো। 30-এর বেশি পরমাণুর ক্ষেত্রে কত যোজনী ব্যবহার হয়েছে যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আশা করি সেটা আমরা প্রতিবেশী দেখে নির্ণয় করতে পারবো। তো আজকে আর বেশি বাড়াবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাহলে রাসায়নিক বিক্রিয়া পর্ব 2, এখানে আমরা সুপ্ত যোজনী, একাধিক যোজনী এবং যৌগমূলকের যোজনী নিয়ে কথা বলছি। পরবর্তী ক্লাসে আমরা প্রায় 150 থেকে 200 বা আচ্ছা আরো বেশি যদি বলি প্রায় 250 থেকে 300 রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলবো। আমি শর্টকাটে একটা করে দেব, তোমাদেরকে বাকিগুলো বাড়ির কাজ দেব। তো এইভাবে আমরা মোটামুটি কেমিস্ট্রি বইয়ে যত প্রকার রাসায়নিক বিক্রিয়া আছে প্রত্যেক প্রকার রাসায়নিক বিক্রিয়া কিভাবে সহজে করা যায় এই লক্ষ্যে
তো আমরা পরবর্তী ক্লাসে আমরা সবাই ওই মূল ক্লাস হবে পরবর্তী ক্লাসটা, অর্থাৎ ওটা হচ্ছে প্র্যাকটিসিং ক্লাস। অর্থাৎ ওই ক্লাসে আমরা দেখতে চেষ্টা করবো যে কিভাবে অরিজিনালি প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়াগুলো করা যায়, এবং অনেকগুলো এইচডব্লিউ আমি তোমাদের দেবো বা আমার সাথে সাথে তোমরা করতে পারবা। তো যাই হোক, পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।